কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সূচিবাই, ডিপ্রেশন এবং সন্দেহ, মনের নীরব সংকেত, এগুলো চিনবেন কিভাবে? তো এই শিরোনামে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি। মূলত সূচিবাই, ডিপ্রেশন এবং মনের সন্দেহ বাতিগ্রস্ততা, এটি তিনটি এক ধরনের মনোরোগ। এই কারণেই আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর ফারজানা রহমান। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ এবং একই সাথে অধ্যাপকের পদ অলঙ্কৃত করছেন। কেমন আছেন আপনি? ভালো। এবং আপনাদের সাথে আছি আমি ডাক্তার লেনিন চৌধুরী। সুপ্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে আপনারা সূচিবাই, ডিপ্রেশন এবং সন্দেহ বাতিকতা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকেন করতে পারেন, অথবা এ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটিও তুলে ধরতে পারেন। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যার সমাধানের পথ দেখাবেন। এবং প্রিয় বন্ধুরা, যারা আপনারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন, তারা নেক্সাস হেলথ এই শিরোনামের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন। প্রফেসর রহমান, সূচিবাই, ডিপ্রেশন, সন্দেহ, মনের এই তিন সংকেত, তিনটি রোগ নিয়ে আমরা আলোচনা করব। আপনি দর্শকদের জন্য প্রথমে বলুন, সূচিবাই কী ধরনের রোগ, এর লক্ষণগুলো কি? প্রথমেই যদি বলি, সূচিবায়ু এর একটি নাম আছে, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সূচিবায়ু বিষয়টা হচ্ছে কারো যদি একই চিন্তা বারবার আসে, এবং একই চিন্তা বারবার আসে কিন্তু খুব বেশি ভয়ের কিছু না, কিন্তু যদি কারো যদি এমন একটা বিষয় হয় যে বারবার একই চিন্তা, এবং এই চিন্তাটা উনি বোঝেন যে এই চিন্তাটা অপ্রয়োজনীয়, এই চিন্তাটা তাকে কষ্ট দেয়, কিন্তু তবুও বারবার এই চিন্তা আসে, এবং চিন্তার বিপরীতে তখন যদি তিনি কোনো কাজ করে থাকেন, তখন আমরা সেটাকে বলি সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে বিষয়টি যদি একটু ব্যাখ্যা করি, বারবার যদি কারো চিন্তা আসে যে আমার হাতটা ময়লা, এই বিছানা বা আমার দৈনন্দিন চারিপাশে সব কিছু অপরিষ্কার, তখন এটা তার চিন্তা। আর এর বিপরীতে তিনি তখন বারবার তার হাতটা ধুতে থাকেন, বারবার তার পারিপার্শ্বিক ব্যাপারগুলো ধুতে থাকেন, বারবার নিজে গোসল করেন, এবং শুধু তাই না, পরিবারের সবাইকেই তিনি বাধ্য করেন বারবার এই ধরনের কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে। তো যখন কারো মধ্যে এই বিষয়টি থাকে যে বারবার একটি চিন্তা আসছে, যেমন সেটা শুধু যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে তা না, যে কোনো ধরনের চিন্তা বা যে কোনো ধরনের ভাবনা আসতে পারে, যেমন বারবার কেউ যদি তালা চেক করে, বারবার যদি কেউ লক চেক করছে, অবশ্যই 2 থেকে 3 বার চেক করা, 2 থেকে 3 বার যখন এই চিন্তাগুলো আসে, এটা সম্পূর্ণ এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন বারবার একটি চিন্তা আসে এবং চিন্তার বিপরীতে যদি কেউ সেই কাজগুলো করতে থাকেন ক্রমাগত, এবং তার যদি সেক্ষেত্রে 1 ঘন্টার বেশি দেরি হয়ে যায়, বা যে কোনো কাজে তিনি পিছিয়ে পড়তে থাকেন, পারিবারিক বা আন্তঃপারিবারিক সম্পর্ক, তার সামাজিক, পেশাগত, শিক্ষাগত জায়গায় যদি তিনি পিছিয়ে পড়েন, তাহলে তখন আমরা তাকে এটা রোগ বলবো। এবং এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটাকে যদিও আমাদের মানসিক রোগের ভাষায় এটাকে আমরা লঘু বা তুলনামূলকভাবে হালকা মানসিক রোগ বলি, কিন্তু এর ভেতরে যে কষ্টটা তৈরি হয়, যে ভীষণ যেটা যন্ত্রণা তৈরি হয়, কারণ চিন্তাগুলো অহরহ আসতেই থাকে, এবং এই চিন্তাগুলো কিন্তু বহুবিধ। এর যে রেঞ্জটা, এই সীমারেখাটা, এটা ধর্ম নিয়ে হতে পারে, কোনো খুব আপনজন কোনো মানুষের হত্যা চিন্তা হতে পারে, কোনো বিষয় নিয়ে তার নিজের কোনো বিষয় নিয়েও হতে পারে, এটা যে কোনো ধরনের ধর্ম নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, বা কারো অস্তিত্ব নিয়ে, বা বিভিন্ন ধরনের যে সেক্সুয়াল যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়েও হতে পারে। এটা আসলে খুবই খুবই কষ্টের একটা বিষয়। যিনি ভুগে থাকেন তিনি কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে তার সময়গুলোকে পার করেন। এই রোগটি কি কখনো বিপজ্জনক পর্যায়ে পৌঁছতে পারে? খুব প্রাসঙ্গিক এই প্রশ্নটার জন্য অনেক ধন্যবাদ। কারণ অনেক সময় কিন্তু এই রোগটি ভীষণ বিপজ্জনক পর্যায়ে চলে যায়। যেমন কারো অন্যকে
আঘাত করতে ইচ্ছা করে, বারবার সহিংস হয়ে উঠতে ইচ্ছা করে, যে ওনাকে একটা তার খুব আপনজনকে কখনো কখনো মনে হয় যে আঘাত করে ফেলি, বা কখনো কখনো চোখের সামনে বিভিন্ন ধরনের দৃশ্য ভেসে ওঠে, বা কখনো কখনো এই রোগটির পরিক্রমায় যখন একজন মানুষ যায়, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, বিভিন্ন ধরনের উনি ধর্ম বিশ্বাস করেন, ওনার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু বারবার ওনার এই একই চিন্তাগুলো আসতে থাকে, সেটা ধর্মদ্রোহী চিন্তা বা রাষ্ট্রদ্রোহী চিন্তা। তখন সেই মানুষটি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন এবং কখনো কখনো আত্মহত্যার পথও বেছে নেয়। এবং কখনো কখনো এই বিষয়টা অন্যকে আঘাত করা, বা কখনো কখনো এমনও হয় যে উনি বুঝতে পারছেন যে এই চিন্তা অমূলক, এই ভয় অমূলক, তারপরও অনেকে এত মারাত্মক অবসেশনে ভোগে যে উনি হয়তো একটা চলন্ত গাড়ির সামনে দিয়ে লাফ দিয়ে দিলেন, বা উনি হয়তো অন্যকে ধাক্কা দিয়ে দিলেন, বা অন্যকে আঘাত করে ফেলেন। এখানে মনে রাখতে হবে যে এই চিন্তাটা কিন্তু ওই ব্যক্তির নিজস্ব, এটা কিন্তু হ্যালুসিনেশন বা অন্য কারো কন্ট্রোলে এটা হয় না, এটা একটি মানুষের নিজস্ব চিন্তার একটা পরিণাম, নিজস্ব চিন্তার একটা বিষয়। আচ্ছা, এই ব্যক্তিটি যদি চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে দুটো বিষয়: কখন পরামর্শ নেবে, এবং চিকিৎসকের পরামর্শ নিলে, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে তিনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন কিনা? আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু, এই রোগটিতে যখন কেউ আক্রান্ত হন তখন তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। প্রথমে মনে করে যে আমি কি গুরুতর মানসিক রোগে আক্রান্ত হওয়ার পথে যাচ্ছি। কাজেই এক্ষেত্রে আমি বলবো যে আমাদের সাথে যারা যুক্ত আছেন, অনেক দর্শকেরই কিন্তু এই বিষয়টা হতে পারে। তা আমি খুব আশার সাথে বলবো যে এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে খুবই ভালো চিকিৎসা বেরিয়েছে। তারা যদি মনোরোগ চিকিৎসকের কাছে আসেন, এখানে আমরা সাধারণত দুই পদ্ধতিতে চিকিৎসা করি। একটা হচ্ছে গিয়ে যে ওষুধ দিয়ে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ওষুধের মাধ্যমে, এবং তার সাথে সাথে আমরা একটি সাইকোথেরাপির বিভিন্ন সেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। এবং আমি দেখেছি যে অনেক গুরুতর বিষয় নিয়ে, অনেক গুরুতর এবং অনেক খুব গভীর হয় কখনো কখনো এই রোগটি, কিন্তু উপযুক্ত চিকিৎসায় এই রোগটি অনেকাংশ থেকে আমি বলবো সম্পূর্ণই ভালো হয়ে যায়। আমরা দেখেছি। আচ্ছা, অনেক সময় আমরা দেখি এরকম একজন সূচিবায়ুগ্রস্ত রোগী, তার পরিবারের লোকজন বা চারপাশের লোকজন বলছে যে ও পাগল হয়ে যাচ্ছে। তো এরকম রোগীকে পাগল হয়ে যাচ্ছে বা পাগলামিতে পেয়ে বসেছে ইত্যাদি বললে কি তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, নাকি তাকে প্রভাবিত করবে? হ্যাঁ, এই যে আমরা তো আগেই বলেছি যে একজন এই রোগে আক্রান্ত একজন ব্যক্তি, সে নিজেকেই মনে করে যে আমি মনে হয় কোনো গভীর, তার মানে কি তার যে নিজস্ব যে একটা দৃষ্টিভঙ্গি, যে মানসিক রোগের ব্যাপারে যে তার যে একটা ভয়, এটা তো তার থাকেই। আর যখন পরিবারের মানুষজন বলতে থাকে তখন কিন্তু এই রোগটা আরও বেশি নাজুক হয়ে ওঠে, পরিস্থিতিটাও আরও বেশি জটিল হয়ে ওঠে। কাজে আমরা বলবো, ও আর অনেকেই মনে করেন যে এটা হয়তো কোনো অভিশাপ, অথবা কোনো তাবিজ কবজ, অথবা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, বা কোনো জিন ভূতের আশ্রয়। আসলে আমরা বলতে চাই যে এটি একটি মানসিক রোগ, এই রোগটির বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে। এবং কখনো কখনো যেটা আপনজনরা বলেন যে তুমি এত বেশি হাত ধোও কেন, তুমি বাথরুমে এত বেশি সময় নিচ্ছ কেন, তুমি বারবার এক তালা চেক করছো কেন, তুমি বারবার এসব বাজে চিন্তা করো কেন। অনেকে কিন্তু মনে করেন যে তার অজুটা বুঝি ঠিক হয়নি, বা অনেকে মনে করে যে নামাজের বা বিভিন্ন যে ধর্মীয় প্রক্রিয়াগুলো সেগুলো হয়তো উনি সঠিকভাবে করেননি। তো এই জন্য পরিবারের মানুষজন তাকে অনেক সময় বকাঝকা করে, যে কথাটা আপনি বললেন যে পাগল বলে। আসলে আমরা সবসময়ই বলি যেখানে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এই রোগে আক্রান্ত ব্যক্তিটি সবচেয়ে বেশি জানেন যে এই চিন্তাগুলো অমূলক, এই চিন্তাগুলো কোনো প্রয়োজনীয়তা নেই, তারপরেও এই চিন্তাগুলো তার আসে। এবং আরেকটি কথা, যে এই রোগটি আসলে হয় এখানে মস্তিষ্কের কিছু বিশেষ রস, বা যেটাকে আমরা বিশেষ কেমিক্যালগুলো বলি, সেই কেমিক্যালের যে পাথওয়েটা, সেখানেই সমস্যার জন্য। কাজে এটা একটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটা বিষয় থাকে। হ্যাঁ, সেই জন্যই যদি আমরা চিকিৎসা করি এবং ওষুধ এবং সাইকোথেরাপির সমন্বিত পদক্ষেপ নিই, এই রোগ থেকে বের হয়ে আসা সম্ভব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই রোগটি কি বংশানুক্রমিকে হতে পারে কিনা? অসংখ্য ধন্যবাদ। যে কোনো মানসিক রোগের ক্ষেত্রেই
বংশগতি একটা বিষয়। কখনো কখনো যদি পরিবারে শুধু এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার না, যে কোনো ধরনের মানসিক রোগের ইতিহাস থাকে, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার বা ডিপ্রেশন, বিষণ্ণতা অথবা মাদকাসক্তি, ব্যক্তিত্বের সমস্যা, আত্মহত্যার ইতিহাস, তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তবে এর পাশাপাশি কেউ যদি গবেষণায় দেখা যায় কারো যদি রিউম্যাটিক ফিভার অথবা অতি সম্প্রতি কেউ যদি কোভিডে আক্রান্ত হয়ে থাকেন এই মহামারীটার পর, আমরা দেখেছি শুধু এখন না, আরও 100 বছর আগে যখন মহামারী হয়েছিল এনসেফ্যালাইটিকা লেথার্জিকা দিয়ে, তখন আমরা দেখেছি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সংক্রমণ বেড়েছে এবং এখনও আমরা লক্ষ্য করছি কোভিড পরবর্তীতে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সংক্রমণটা তুলনামূলকভাবে বেশি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব কম বয়সীরাও এখন আক্রান্ত হচ্ছে, পরিবারে কোনো ইতিহাস না থাকলেও তারা আক্রান্ত হচ্ছে, এবং তবে চিকিৎসায় আমরা ভালো ফলাফল পাচ্ছি। ভালো হওয়া যায়। জি। তার মানে আমরা দর্শকদের বলতে পারি যে এই রোগটি নিয়ে ভয় পাওয়ার কোনো, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এর বাইরেও সূচিবায়ুগ্রস্ততা বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে আপনার আরও কোনো বক্তব্য কি দর্শকের উদ্দেশ্য থাকবে? হ্যাঁ, প্রথমে এই বক্তব্যটি বা এই প্রসঙ্গটি আমি জানাতে চাই যে এই রোগটি আসলে এমন একটি রোগ যেটির সাথে কিন্তু মস্তিষ্কের বিভিন্ন ধাপ বা মস্তিষ্কের বিভিন্ন বিষয়গুলো সরাসরি যুক্ত। যেমন আমরা যারা সুস্থ মানুষ, তাদের যে একটা মস্তিষ্কে একটি চক্র থাকে, একটি সার্কিট থাকে, এবং একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর ব্রেন থেকে সিগন্যাল আসে যে কাজটি শেষ। কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত যে ব্যক্তিটি, তার যে মস্তিষ্কে এই সংকেত ধারণের যে জায়গাটা বা এই চক্রটি শেষ করার পরেও এই চক্রটি অনবরত চলতে থাকে। অর্থাৎ আমাদের চিন্তা একটি চলমান প্রক্রিয়া। তো এখানে আমরা যখন ব্রেক করে দিই, তখন এই চিন্তাটি সুস্থ মস্তিষ্কের ক্ষেত্রে এটা থেমে যায়। কিন্তু একজন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত মস্তিষ্কের ক্ষেত্রে এই বিষয়টি চলমান থাকে। তো এখানে চিকিৎসকদের এটাই কাজ যে আমরা বিভিন্ন ওষুধ এবং সাইকোথেরাপির মাধ্যমে এখানে একটি ব্রেক প্রয়োগ করে থাকি, এবং যার জন্য বারবার এই কাজের পুনরাবৃত্তিটা থেমে যায়। প্রফেসর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। দ্রুতই ফিরে আসব, সাথেই থাকুন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি সূচিবাই, ডিপ্রেশন এবং সন্দেহ বাতিকতা, যেটি আমাদের মনে গভীরে কী সমস্যা তৈরি করে এবং আমাদের কতটা রোগগ্রস্ত করে সে বিষয় নিয়ে। এবং আমাদের সাথে আলোচনায় রয়েছেন প্রফেসর ডাক্তার ফারজানা রহমান। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ। এবং প্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারাও যুক্ত হতে পারেন। একই সাথে যারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন, তারা নেক্সাস হেলথ এই ফেসবুকের এই পেজটিতে গিয়ে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারেন। প্রফেসর রহমান, আমরা সূচিবায়ুগ্রস্ততা বা সূচিবায়ু নিয়ে কথা বললাম, ডিপ্রেশন বা হতাশাগ্রস্ততা বা মন খারাপ ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি কি একটু বুঝিয়ে বলবেন আমাদের? বিষণ্ণতা একটি বিশ্বব্যাপী একটা হুমকির মতো হয়ে দাঁড়িয়েছে। এই রোগটি কিন্তু গুরুতর মানসিক পর্যায়ের অংশ। আচ্ছা, তার কারণ হচ্ছে আমাদের মন খারাপ থাকতেই পারে, কোনো কিছু ভালো না লাগতেই পারে, কিন্তু যদি কোনো মানুষের এমন হয় যে তার মন খারাপ দিনের বেশিরভাগ সময় এবং ক্রমাগত 15 দিনের বেশি, এবং মন খারাপের পাশাপাশি যদি এই লক্ষণগুলো থাকে, তখন আমরা তাকে বিষণ্ণতা বলবো। লক্ষণগুলো কি? মন খারাপের পাশাপাশি আগে ভালো লাগতো এমন কোনো কিছু ভালো লাগে না, অথবা নিজেকে খুবই হতাশ মনে হয়, সবসময় খালি নেতিবাচক চিন্তা আসে যে আমাকে দিয়ে কিছুই হবে না, অথবা খুব একা লাগে, ফাঁকা লাগে, সিদ্ধান্তহীনতায় ভুগে একজন মানুষ, এবং ঘুমের সমস্যা হয়, খাওয়ার সমস্যা হয়, তাই দৈনন্দিন জীবনে সমস্যা হয়, ওজন কমে যেতে পারে অথবা ওজন বেড়ে যেতে পারে, তীব্রভাবে দুর্বল হয়ে যেতে পারে, এবং মনে হয় যে বেঁচে থেকে লাভ নেই, অথবা বারবার তার নিজের যে সক্ষমতা ছিল, নিজের যে আত্মবিশ্বাসের জায়গা ছিল, সেটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এর পাশাপাশি যে বিষয়টা হয়
সেটা হচ্ছে কখনো কখনো নিজেকে এত তুচ্ছ মনে হয়, এত ছোট মনে হয়, বা এত আশাহীন মনে হয়, বা সব কিছুতে সে নিজেকে এতখানি মূল্যহীন মনে করে যে কখনো কখনো সে মনে করে যে এর চেয়ে মরে যাওয়া ভালো। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে বিষণ্ণতা অবশ্যই একটি মানসিক রোগ, গুরুতর মানসিক রোগ। কারণ একটু যদি ভেবে দেখি যে একজন গুরুতর রোগে আক্রান্ত মানুষও কিন্তু বেঁচে থাকতে চায়, হ্যাঁ, কিন্তু ডিপ্রেশন এমন একটি রোগ যে রোগে মানুষ নিজেই তার মৃত্যু কামনা করে। এরা কি আত্মহত্যা করে? এরা আত্মহত্যা করে এবং এদের মধ্যে আত্মহত্যার একটি প্রথমতম কারণ কিন্তু ডিপ্রেশন। এবং আমরা যে বিষয়টা দেখি ডিপ্রেশন বা বিষণ্ণতা, এটা কিন্তু অনেকগুলো কারণেই হয়ে থাকে। যদি কেউ শৈশব থেকে কৈশোরে এমনভাবে বেড়ে ওঠে যে সে দেখেছে যে তার বাবা মার মধ্যে বিচ্ছেদ, বাবা মার যে কারো একজনের মৃত্যু, অথবা বাবা মার মধ্যে সবসময় সংঘর্ষ, সহিংসতা, ছোটকাল থেকে যদি কেউ এভাবে বেড়ে ওঠে যে সে খুব মনে করে যে সে খুব অবহেলায় বড় হয়েছে, বা তার বেড়ে ওঠাটা ভীষণভাবে প্রতিকূল, সবসময় সে কোনো সম্পর্কের জটিলতা, টাকা পয়সার কষ্ট, অবহেলা, অভিযোগ এবং বুলির ভিকটিম বা অন্যের উপহাস এর মধ্যে দিয়ে বড় হয়েছে, অথবা কেউ যদি ক্রমাগত বিভিন্ন ধরনের বেকারত্ব বা জীবনের বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যায়, এবং কেউ যদি মাদক গ্রহণ করে, মাদক। অথবা কেউ যদি কোনো গুরুতর কোনো শারীরিক সমস্যায় ভোগে, আমরা দেখেছি যে ডায়াবেটিস, হাইপারটেনশন, লিভারের কোনো রোগ, অথবা থাইরয়েডের কোনো সমস্যা, এমনকি ব্রেনেরও কোনো বড় কোনো জটিল বিষয়, তখনও কিন্তু দেখা যায় যে তার শুরুটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে হয়। এই ধরনের রোগগুলোর মধ্যে দিয়ে, ক্রনিক রোগগুলোর মধ্যে দিয়ে গেলে মানুষের ডিপ্রেশন হয়। আবার এই ধরনের রোগগুলো কারো শরীরে বাসা বাঁধলে কখনো কখনো ডিপ্রেশনের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। আচ্ছা, একজন পুরুষ মানুষ, 30 বছর বয়স, সে বেশ ভালো ছিল, সব কাজকর্ম করত, কিন্তু হঠাৎ করে তার কোনো কিছু ভাল লাগে না। শুয়ে আছে, শোয়ার থেকে তার উঠে বসতে ইচ্ছে করে না, বসে আছে উঠে দাঁড়াতে ইচ্ছে করে না, বাইরে যাওয়ার কথা, বাইরে যেতে ইচ্ছে করে না, এবং সে বলে যে আমি শরীরে শক্তি পাই না। এটি কি বিষণ্ণতা বা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে? না, প্রথমেই কিন্তু আমরা কিন্তু সবসময় যারা মানসিক রোগ এর সাথে আমরা যুক্ত থাকি, আমরা কিন্তু প্রথমেই একটা স্ক্রিনিং টেস্ট করাই যে এই আমরা যে কারণগুলো বললাম যে এটা কিন্তু ডিপ্রেশনের যে লক্ষণগুলো, এটা কিন্তু হাইপারটেনশন বা ডায়াবেটিস অথবা থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো সমস্যার একটি প্রারম্ভিক একটা উপসর্গ বা বহিঃপ্রকাশ হতে পারে। সেজন্য কিন্তু এরকম কোনো ব্যক্তি যদি আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করি তার একটি রুটিন চেক আপ বা একটি প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার অন্য কোনো গুরুতর রোগ আছে কিনা সেটা বের করে তারপর পরবর্তী ধাপে যাই। যদি দেখি যে না, তার সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো সঠিক এবং ভেতরে কোনো অসামঞ্জস্যতা নেই বা বড় কোনো ধরনের অসুস্থতা নেই, তাহলে কিন্তু আমরা এর পরবর্তী ধাপ যে উনি মাদকাসক্ত কিনা বা পরিবারে কোনো মৃত্যু বা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, এর পাশাপাশি তখন আমরা এই চিকিৎসাটা তখন আমরা বুঝতে পারি যে হয়তো উনি বিষণ্ণতায় আক্রান্ত। আচ্ছা, বিষণ্ণতা কি বংশগতভাবে হতে পারে? আসলে বিষণ্ণতা এবং যে কোনো মানসিক রোগী, এটা কিন্তু পরিবারের একটা বড়, পরিবারই যদি কারো বিষণ্ণতা অথবা অন্য যে কোনো ধরনের মানসিক রোগে ভুগে থাকেন, তাহলে তার মধ্যে এই রোগটি আসার সম্ভাবনা প্রায় 25 থেকে 45% বেশি বেড়ে যায়। পরিবারে মানসিক রোগের মধ্যে বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, বাইপোলার থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যে বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আচ্ছা, নারী এবং পুরুষ বিষণ্ণতায় আক্রান্ত উভয়ই কি সমানভাবে হয়, না ভিন্নতা রয়েছে? আমরা গবেষণায় যেটা বলে, পুরুষদের চাইতে নারীদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার হার দ্বিগুণ। কেন সেটি? হ্যাঁ, তার কারণ এখানে কতগুলো বিষয় থাকে। প্রথমত, নারীদের যে জীবনচক্রটা, তাদের যে মাসিক প্রক্রিয়াটা থাকে, এই সময়ে এই যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের যে একটি মিথস্ক্রিয়া থাকে, সেটা ওঠানামা, এটা কিন্তু অনেক সময় নারীকে বিষণ্ণতার দিকে নিয়ে যায়। শুধু তাই না,
এর পাশাপাশি আরও কিছু বিষয় থাকে যে আসলে এই পৃথিবীটা তো মোটামুটি পুরুষ প্রধানই এখনকার যে এখন বিষয়গুলো আমরা দেখি। তো এতে কিন্তু একজন নারীর জীবনের প্রতিকূলতা অনেক বেশি। দেখা যায় যে যে কোনো পরিস্থিতিতে যদি কেউ কোনো আবেগের আবেগ বা যে কোনোভাবে শারীরিক, মানসিক এবং সেক্সুয়ালি কোনো হ্যারাসমেন্টের শিকার হয় বা যে কোনো কারণে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে একজন তার মধ্যে বিষণ্ণতার হার যেহেতু বেশি হয় এবং নারীরাই কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে বেশি যায়। আর একটা গবেষণা বলে যে যে নারী 40-এর বেশি বয়স বা যার 3টি সন্তান আছে, এই 3টি সন্তানকেই তার ক্রমাগত দেখাশোনা করতে হয় এবং যিনি কোনো চাকরি বা যিনি কোনো পেশার সাথে যুক্ত না, শুধুমাত্র উনি গৃহেই থাকেন এবং যার মনের কথাগুলো, যার নিজস্ব কথাগুলো বলার কোনো বন্ধু বা মানুষ নাই, তারা কিন্তু ডিপ্রেশনের জন্য ভীষণভাবে ঝুঁকির মধ্যে থাকেন। আচ্ছা। এই জন্যই সাধারণত দেখা যায় আরও কিছু বিষয় থাকে যে কর্মস্থলের সহিংসতা বা যে বিভিন্ন ধরনের যে নিগ্রহগুলো, হ্যাঁ, বা আমাদের দেশে প্রেক্ষাপটে যৌতুক প্রথা, তারপরে হচ্ছে অনেক সময় দাম্পত্য কলহ বা অনেক সময় প্রিয়জনের বা পরিবারের অন্যান্য মানুষের অন্যান্য ধরনের যে জটিলতার মিথস্ক্রিয়া, এখান থেকেও কিন্তু দেখা যায় যে নারীরাই তার শিকার হন বেশি যে কোনো সহিংসতা, যে কোনো নির্যাতনে। যার জন্য শুধু বাংলাদেশে না, এটি একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে এই জন্য বিষণ্ণতায় নারীদের হার বেশি থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, কোনো একজন ব্যক্তি তার কি একই সাথে সূচিবায়ুগ্রস্ততা এবং বিষণ্ণতা একসাথে থাকতে পারে? খুবই চমৎকার একটি প্রশ্ন। হ্যাঁ, যে কারোরই সূচিবায়ু এবং বিষণ্ণতা থাকতে পারে। এই জন্য যে সূচিবায়ু বিষয়টা আমরা আগে যেটা বললাম, এটা খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক একটা রোগ। এই জন্য যে একটি মানুষের মধ্যে বারবার বিভিন্ন ধরনের চিন্তার উদ্রেক হয় এবং কখনো কখনো এটা তাকে খুব মানে তাকে খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে তার যাত্রাটা শুরু হয়। পরিবারের মানুষজন বোঝে না, পড়াশোনায় পিছিয়ে যায়, পেশাগত জীবনের সমস্যা হয়। তো তখন আমরা বলে থাকি যে যে কোনো ধরনের সূচিবায়ু এবং অন্যান্য মানসিক রোগে এই যদি কেউ আক্রান্ত থাকে, যেমন কারো যদি ব্যক্তিত্বের সমস্যা থাকে বা কেউ যদি মাদক গ্রহণ করে বা কেউ যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকে, তার মধ্যেও কিন্তু একটা সিকুয়েলি হিসাবে বা একটা কনসিকুয়েন্স হিসাবে ডিপ্রেশন দেখা দিতে পারে। আচ্ছা, বিষণ্ণতার আক্রান্ত রোগী বা ডিপ্রেশনের রোগী তিনি আত্মহত্যা করার দিকে ঝুঁকে যান, কিন্তু কখনো কি সহিংস হয়ে অন্যকে খুন করা বা হত্যার দিকে অগ্রসর হন? এটা আমরা দেখি যে কোনো সময় কখনো কখনো একটি নারীর সন্তান জন্মের পরে, হ্যাঁ। হ্যাঁ, প্রসব পরবর্তী সময়ে সাধারণত 2 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত তাদের মধ্যে একটি তীব্র বিষণ্ণতা কাজ করে এবং এই সময় নারী কিন্তু তার মধ্যে যে সাইকোপ্যাথোলজি বা তার মধ্যে যে আবেগের বিষয়টা আসে, সেটা হচ্ছে যে এই পৃথিবীটা খুবই কষ্টের। এই পৃথিবীতে তিনি মনে করেন যে তার বেঁচে থেকে লাভ নেই এবং কেউ তাকে দেখছে না, এই পৃথিবীটা তার জন্য ভীষণ ধরনের প্রতিকূল। তখন তিনি মনে করেন যে আমার তো বেঁচে থেকে কোনো লাভ নেই, কিন্তু আমার সন্তানটিকে কে দেখবে? আমার সন্তানটিকে তো কেউ দেখবে না, তার কি হবে? তখন তিনি কিন্তু সন্তানটিকে হত্যা করেন বা সন্তানটিকে তিনি মেরে তারপর তিনি নিজে আত্মহত্যার জায়গাটাতে চলে যান। কাজে আপনি যে বললেন যে একজন বিষণ্ণতার ক্ষেত্রে আক্রান্ত একজন ব্যক্তি, সে অন্যকে হত্যা করা এবং করে তারপরে উনি নিজে আত্মহত্যা করে থাকেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সাথেই থাকুন। প্রফেসর রহমান, আমরা যেমনটি বিরতির আগে বলছিলাম, একজন বিষণ্ণতার রোগী খুন করে পর্যন্ত ফেলতে পারে। আপনি আপনার চিকিৎসক জীবনে এরকম রোগী কি পেয়েছেন? আমি যেহেতু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কাজ করি, এরকম পেশেন্ট কিন্তু আমরা অনেক পাই। তারা সাধারণত সরাসরি কেউ কেউ আদালতের মাধ্যমে আসেন আমাদের কাছে, যে তারা অনেকে এরকম, আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে,
সেখানে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য যে তারা আসলে সেই সময় মানসিক রোগগ্রস্ত ছিলেন কিনা, আমরা কিন্তু এই বিষয়টাই অনেক বেশি পাই। যে ডিপ্রেশন পরবর্তী সময়ে মানে পোস্টপার্টাম ডিপ্রেশন অর্থাৎ প্রসব পরবর্তী ডিপ্রেশনের একটা ফলাফল হিসাবে বা এটা একটা সিকুয়েলি হিসাবে অনেক মাকে কিন্তু আমরা দেখেছি যে একবার না একাধিকবার তিনি তার সন্তানকে হত্যা করেছেন এবং নিজেও আত্মহত্যা করতে গিয়েছেন। তখন হয়তো তাকে নিয়ে এসে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে আমিও ব্যক্তিগতভাবে এরকম অনেক পেশেন্ট পেয়েছি। তার মধ্যে একজন ছিল যে তিনি তার সন্তানকে হত্যা করেছেন এবং নিজেও আত্মহত্যা করতে গিয়েছিলেন। পরে তাকে চিকিৎসা সেবা দেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু এই যে বেদনার অধ্যায়টি, আচ্ছা, ওই স্মৃতি কি তার মনে আসতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই স্মৃতিটি ওই সময় যে তীব্র চাপের মধ্যে তিনি থাকেন তাদের স্মৃতিতে এই বিষয়টি থাকে না। কিন্তু এর ব্যতিক্রম ঘটে। যেমন অতি সম্প্রতি আমি এরকম দেখেছি যে উনি চিকিৎসা সেবার ফলে ওনার ডিপ্রেশন ভালো হয়ে গেছে, কিন্তু তিনি যে নিজের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছেন সেই স্মৃতিটি তার রয়ে গেছে। খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। নিজের সাথে নিজের লড়াই এবং পরিবারের কেউ যেন বিষয়টি না জানে সেজন্য তার আর এক রকমের যুদ্ধ, সবকিছু মিলিয়ে কিন্তু উনি খুব কষ্টে আছেন। আচ্ছা, এই রোগী এরা কি চিকিৎসা দিলে ভালো হন? এক্ষেত্রে একটা কথা যেটা সেটা হচ্ছে এই রোগটির একদম বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আছে। এই এই ডিপ্রেশনে, এই বিশেষ ধরনের ডিপ্রেশনে যারা ভোগেন, প্রসব পরবর্তী ডিপ্রেশনে, এদের কিন্তু চিকিৎসায় এনারা 100% ভালো হয়ে ওঠেন এবং সাধারণত ওষুধের পাশাপাশি এদের চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আমরা ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটির মাধ্যমে এই চিকিৎসাটি দিয়ে থাকি। যদিও এই ইসিটির ব্যাপারে, ইলেকট্রোকনভালসিভ থেরাপির ব্যাপারে আমাদের বিভিন্ন ধরনের ভয়, কুসংস্কার কাজ করে, বিশেষ করে বিভিন্নভাবে এই কেন জানি এই চিকিৎসা পদ্ধতির সম্পর্কে অনেকের অনেক কুসংস্কার এবং ভয়ের ব্যাপার থাকে। কিন্তু কিছু রোগের ক্ষেত্রে, বিশেষ করে প্রসব পরবর্তী বিষণ্ণতার ক্ষেত্রে, এই ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি খুবই ভালো কাজ করে। এখানে খুবই কম সময়ের জন্য প্রোগ্রাম ওয়েতে নিয়ন্ত্রিতভাবে খুব লো ভোল্টেজে একটু বিদ্যুৎ শরীরে প্রবাহিত করা হয় এবং এই বিষয়টা আসলে কিন্তু পেশেন্ট এর কাছে বোধগম্য হবে না, কারণ ওনাকে অ্যানেস্থেশিয়ার মাধ্যমে এটা করা হয় এবং এর ফলাফল কিন্তু খুবই ভালো। অনেকেই কিন্তু আসলে এই বিষয়ে খুব কুসংস্কার থাকে, খুব ভয় থাকে। আমরা এই ব্যাপারে যখন ইসিটিটা প্রয়োগ করি তার আগে আমরা একটা কাউন্সিলিংয়ের সেশনেরও অংশগ্রহণ করি। ইনফর্ম রিটার্ন কনসেন্ট, রোগীর লিখিত অনুমতিপত্র লাগে এবং খুব ভালো কাজ করে। এবং এই প্রসব পরবর্তী ডিপ্রেশনে এই ইসিটির পাশাপাশি ওষুধ দিয়েও চিকিৎসা করা যায়, সাইকোথেরাপি দিয়েও চিকিৎসা করা হয় এবং সেই হারটিও ভালো। এখনো তো নানা জায়গায়, বিশেষ করে দূরবর্তী গ্রামীণ অঞ্চলগুলিতে অনেক লোকজন মনে করে যে এটি প্রসবের পরে মায়ের উপরে, প্রসূতি নারীর উপরে ভূত, পেতনি, জিন ইত্যাদির আসর করেছে এবং সেই ভূত, পেতনি বা জিন বাচ্চাটাকে মেরে ফেলবে। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? আমি আসলে বলতে চাই যে এই প্রসব পরবর্তী বিষণ্ণতা বা এর জটিলতা, এটা কিন্তু আসলে একেবারেই এই ভূত, প্রেত বা বিভিন্ন ধরনের কবচ, তাবিজ, কালো জাদু এগুলোর ফলাফল না। এইটি আমাদের এটার একটি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা রয়েছে। আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যালগুলো যদি ভারসাম্য হারায় বা ভারসাম্যহীনতা হয়, তাহলে বিশেষ করে ডোপামিন, সেরোটোনিন এই ধরনের কেমিক্যালের যদি কোনো সমস্যা হয়, কম বেশি হয়, তখন আমাদের এই রোগটি হয়। এবং আমাদের মস্তিষ্কে একটি বিশেষ জায়গা আছে যেটা আমাদের আবেগ এবং আবেগের সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের যে ব্যবহার বা আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে তাৎক্ষণিকভাবে একটু সমস্যা হয়। তো আমরা যদি এই ভারসাম্যটা ঠিক রাখতে পারি, বিভিন্ন কেমিক্যালের ভারসাম্যটা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। এবং
আমরা দেখছি যে এখনকার যেটা গ্রামে বা বিভিন্ন জায়গায় মফস্বলে বিভিন্ন জায়গায় কিন্তু এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি হচ্ছে। আমরা যখন কাউকে এই ধরনের চিকিৎসা দিই তখন অন্যরাও তাদের যে প্রতিবেশী বা তাদের পাড়া প্রতিবেশী বা তাদের পরিচিত মানুষকে বলে, এবং আমরা দেখছি যে এখন কিন্তু এই ব্যাপারে সচেতনতা ক্রমাগত বাড়ছে। আচ্ছা, বিষণ্ণতা বা ডিপ্রেশনের অন্য রোগীদের ক্ষেত্রে, মানে প্রসব পরবর্তী অন্য রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ফলাফল কেমন? এখানে একটা কথা বলবো যে এই রোগটির তো বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আছে এবং ফলাফলটা খুবই ভালো। এবং এখন তো বিশ্বব্যাপী যে ডিপ্রেশন, বিশ্বব্যাপী আক্রান্ত রোগের ক্ষেত্রে ডিপ্রেশন চতুর্থ স্থানে অধিকার আচ্ছা। করেছে। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের মিডিয়া পার্সোনালিটি, বিভিন্ন ধরনের অভিনেতা অভিনেত্রী বা রাজনৈতিক রাজনীতির মানুষের থেকে শুরু করে সমস্ত ধরনের ছাত্র ছাত্রী বা সবার মধ্যেই বিষণ্ণতার হার বেড়েছে, এবং এই জন্য এর সাথে তাল মিলিয়ে খুব ভালো বিষণ্ণতা প্রতিরোধী ওষুধ বা অ্যান্টি ডিপ্রেসেন্ট বেরিয়েছে, যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া বা আমাদের ওষুধগুলো সম্বন্ধে সবার একটা ভুল ধারণা থাকে যে এই রোগটি একবার এই ওষুধগুলো খেলে ক্রমাগত খেয়ে যেতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। আমি বলতে চাই যে বিষণ্ণতার খুবই ভালো বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এবং আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসাগুলো করে থাকি। এবং এই ওষুধের কাজগুলো হচ্ছে যে কেমিক্যালগুলো ভারসাম্যহীনতার কারণে এই রোগটি হচ্ছে, সেটা সরাসরি এই কেমিক্যালগুলোর লেভেলটাকে ঠিক করে, যার জন্য বিষণ্ণতা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। এর পাশাপাশি আমরা সাইকোথেরাপি দিয়ে থাকি। বিষণ্ণতা হলে বিভিন্ন ধরনের মনের যে চিন্তাগুলো, সবসময় নেতিবাচক চিন্তা, সেই নিজের ব্যাপারে নিজের যে দক্ষতা বা নিজের যে আত্মবিশ্বাস সেটা কমে যায়। পুরো পৃথিবীটাই তার কাছে একটি ধূসর পৃথিবী হয়ে দাঁড়ায়। দেখুন, আমরা যদি একটি লাল রঙের চশমা পরি, দুনিয়াটা লাল। আমরা যখন বিষণ্ণতার চশমা দিয়ে দুনিয়াটাকে দেখি তখন পৃথিবীটা ভীষণ ধূসর। এক্ষেত্রে একজন মানুষের নিজের যে মনের ব্যাপারে যে তার সমস্যাগুলো হয়, মনের ব্যাপারে আত্মবিশ্বাস কমে যাওয়ার জন্য পৃথিবীটা যে ছোট হয়ে যায়, সেখানে আমরা বিভিন্ন ধরনের সাইকোথেরাপি আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা বিভিন্ন থেরাপি, এগুলো নিলে বিষণ্ণতা থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসা সম্ভব। তখন কিসে চাকরি বাকরি বা আয় সবকিছু। রোজগার করতে পারবে, সবকিছু। সুস্থ পারিবারিক জীবন যাপন। একেবারে সুস্থ পারিবারিক জীবনযাপন, পেশাগত জীবন, তার নিজস্ব যে জীবন থেকে উনি পিছিয়ে ছিলেন, সব জায়গায় উনি সাফল্যের সাথে তিনি তার সেই আগের অবস্থানে যেতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন, এই ব্যাপারে তো আমাদের অধিকাংশ মানুষ সচেতন না। আপনি কি মনে করেন যে কর্তৃপক্ষ বা নীতি নির্ধারকদের পক্ষ থেকে মানুষকে সচেতন করা দরকার এবং তাদেরকে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করা দরকার? আসলে এই বিষয়গুলো কিন্তু এখন পলিসির মধ্যে দিয়ে আসছে, কারণ অনেকের মধ্যেই এত বেশি বিষণ্ণতা আছে যে সবাই কিন্তু এ ব্যাপারে ক্রমাগত এ ব্যাপারে কিন্তু সচেতন হচ্ছেন। আরেকটি কথা বলবো যে এই ধরনের যে অনুষ্ঠানগুলো, মিডিয়ারাও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মাধ্যমগুলোতে এই ধরনের অনুষ্ঠান, আমাদের বিষণ্ণতা বা মানসিক রোগ নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। এবং আমি কিন্তু দেখি যে অনেকেই কিন্তু আমাদেরকে বলে যে এই ধরনের অনুষ্ঠানে এই লক্ষণগুলো দেখে আমি বুঝতে পেরেছি যে আমাকে এখন মনোরোগ চিকিৎসকের কাছে আসতে হবে। কাজেই আসলে এই অনুষ্ঠানগুলো বা বিভিন্ন ধরনের সচেতনামূলকভাবে যে প্রক্রিয়াগুলো হয়, তা যদি আমরা করতে পারি, এবং আপনি যেটা বলছেন যে মূলনীতির মধ্যে আনা, নীতি নির্ধারকদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া, এবং এখন তো অনেকে মনে করছেন যে মাদকাসক্ত বা এই ধরনের মানসিক রোগ নিয়ে বিভিন্ন ধরনের কারিকুলামের মধ্যে যে প্রাথমিক বা মাধ্যমিক স্তরে শিশু কিশোরদের মধ্যেও এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ধরনের পাঠ্যক্রমে এটাকে অংশগ্রহণে, পাঠ্যসূচিতেও এটাকে মানে এটা অংশ হচ্ছে, মানে পাঠ্যক্রমেও পড়ার অংশ করছে পড়ার আর অংশ কি। করছে। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় আজকে আমাদের আলোচনায় রয়েছে, সন্দেহবাতিকতা বা সন্দেহবাতিকগ্রস্ততা। এটি কেমন রোগ? আচ্ছা, প্রথমেই আসলে আমাদের বুঝতে হবে যে এই সন্দেহ বাতিকটা কি খুব স্বাভাবিক, না এটি একটি অস্বাভাবিক বিষয়। একটু সন্দেহ বাতিক কিন্তু যে কোনো সম্পর্কেই রয়েই যায়। অনেক সময় বাবা মারা সন্দেহ করেন যে সন্তান যেটা বলছে সেটা করছে না,
পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে এই ব্যাপারটা থাকে, প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহবাতিকতা থাকে, বিভিন্ন সম্পর্কে পেশাগত জীবনে থাকে, ঠিক আছে। কিন্তু যখন এটা মাত্রাতিরিক্ত, প্রত্যেকটা ক্ষেত্রে যে সম্পর্কগুলো, সন্দেহটি যখন মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়, সম্পর্কে বাধাগ্রস্ত হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে ওঠে, তখন কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ। যেমন কেউ যদি এইভাবে সন্দেহ করেন যে পরিবারের মানুষজন তাকে মেরে ফেলতে চায়, তাকে হত্যা করতে চায়, তার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, তাকে বিভিন্ন ধরনের সুনাম নষ্ট করছে, এবং এই জন্য তিনি সরাসরি আদালতে চলে গেলেন, পুলিশের কাছে বিচার দিলেন, বা কেউ মনে করে সন্দেহটা এত তীব্র যে তাকে বোঝানোর পরেও সে বোঝে না, বা উনি এ ব্যাপারে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করে যে উনি খুব ক্ষিপ্ত থাকে, উনি খুব ওনার নিজের কাছে উনি এটি দা বা বটি রেখে দিল যে সবাই আমার শত্রু, কেউ আসলে আমি দা বা বটি দিয়ে আঘাত করব, বা করেও ফেলেন। তো যখন সন্দেহটা এরকম মাত্রাতিরিক্ত, তখন কিন্তু বিষয়টি একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবং অতিরিক্ত সন্দেহ, তাকে বারবার বোঝালেও উনি বুঝতে চাচ্ছেন না, উনি বুঝতে পারছেন না, এবং তার শিক্ষাগত যোগ্যতা, তার, যেমন যদি বলি যে কেউ একজন এসে বলল যে আমার চাচাতো ভাইদেরকে বা আমার ভাইদেরকে আমার সন্দেহ লাগে, তারা আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চায়, তারা আমার সুনাম নষ্ট করতে চায়। এটা কিন্তু আমাদের দেশে বেশ প্রাসঙ্গিক, জমি জমা সংক্রান্ত বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে এটা হয়। কিন্তু যখন এই সন্দেহগুলো কোনোভাবেই যুক্তি বুদ্ধির বাইরে চলে যায়, এবং অনেক অদ্ভুত বিষয়ে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়, অনেক অদ্ভুত বিষয়ে কিন্তু যেমন উনি মনে করে যে কেউ, তার সন্দেহ হয় যে তার আপনজনের পরিবর্তে অন্য কেউ রূপ নিয়ে এসেছে তাকে ক্ষতি করার জন্য। মানে এগুলো কিন্তু সাধারণত আমরা সিজোফ্রেনিয়া বা কোনো গুরুতর মানসিক রোগের ক্ষেত্রে দেখি। কাজে সন্দেহটা আগে আমাদেরকে দেখতে হয়। যেমন আমরা তো এভাবেও বলি যে আমার সন্দেহ যে আমি তালা লাগিয়ে আসি নাই, আমার সন্দেহ যে আমার বাসায় কোনো চুরি হবে, বা কিন্তু বিষয়টা যখন যুক্তি বুদ্ধি, তার শিক্ষাগত যোগ্যতা বা তার পারিপার্শ্বিক সবকিছু দিয়ে অতিক্রম করে যায়, তখন কিন্তু এই সন্দেহবাতিক হওয়া বা সন্দেহটা একটি মানসিক রোগের পর্যায়ে। আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেয়ার, সাথেই থাকুন, দ্রুত ফিরে আসব। সাথে থাকার জন্য অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক। আমরা কথা বলছি সূচিবাই ডিপ্রেশন এবং সন্দেহবাতিকতা, এই তিনটি মনোরোগ নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডাক্তার ফারজানা রহমান। প্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারাও কিন্তু আমাদের অতিথিকে এই বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারে। ডক্টর ফারজানা, আমরা কথা বলছিলাম সন্দেহবাতিকতা নিয়ে। একজন পৃথিবী বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার, তার ওথেলো নামের একটি নাটক রয়েছে, সেখানে সেনাপতি ওথেলো তার প্রেয়সী স্ত্রী ডেসডিমোনাকে সন্দেহের বশে হত্যা করে। এখন এটি কি সত্যি ঘটে বাস্তব জীবনে, নাকি শুধু নাটকেই ঘটেছিল? আর যদি ঘটেই থাকে, তার পেছনের কারণগুলো? সত্যি কিন্তু আমাদের মানসিক রোগের ক্ষেত্রে ওথেলো সিনড্রোম বলে একটি রোগ আছে। এটাকে ওথেলো সিনড্রোম বলেন আপনারা? এটাকে ওথেলো সিনড্রোম বলি, এবং এটা সন্দেহ বাতিগ্রস্তের চূড়ান্ত রূপ। সাধারণত এই রোগে আক্রান্ত হয় পুরুষরা বেশি, এবং তারা কিন্তু তাদের প্রিয়জনকে হত্যা করে। এবং আমরা এটা এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এই পেশার সাথে যুক্ত হওয়ার পর আমরা কিন্তু এই ধরনের অনেকগুলো আমরা এরকম পেয়েছি যে সন্দেহের বশে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। আর একটি বিষয় যেটা, এই ওথেলো সিনড্রোম কিন্তু বিভিন্ন ধরনের মানসিক রোগের একটা লক্ষণ। যেমন সিজোফ্রেনিয়া এটা হতে পারে, বা ডিলিউশনাল ডিসঅর্ডার বলে একটা রোগ আছে, সেখানে এই ওথেলো সিনড্রোম আমরা দেখি। এবং যারা ক্রমাগত অ্যালকোহল গ্রহণ করে, বা ইয়াবা বা অ্যাম্ফেটামিন গ্রহণ করে, বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে, তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি থাকে। আরেকটি কথা, যে যখনই পুরুষ বা যে কোনো এক,
বিশেষ করে একটু পুরুষদেরই বেশি দেখা দেয়, ওথেলো সিনড্রোম থাকে, ওখানে কিন্তু কাউন্সিলররা বা সাইকিয়াট্রিস্টরা সবসময় বলেন যে এরকম ক্ষেত্রে সাধারণত আলাদা থাকতে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সবসময় এটা হয়ে ওঠে না। তো তখন কিন্তু আমরা এই বিষয়টা দেখি যে বিষয়টি একেবারে হত্যা বা আঘাতের মধ্যে দিয়ে শেষ হয়। আচ্ছা, এই সন্দেহবাতিকতা চিকিৎসার মধ্যে কেমন ফল মেলে চিকিৎসা করলে? আমরা দেখেছি যে ওথেলো সিনড্রোমটি, এই বিষয়টা কিন্তু একটু কষ্ট। চিকিৎসা করলে সবসময় ভালো ফল পাওয়া যায়, তবে ডিপ্রেশন বা ওসিডির যে আমরা খুব ভালো ফলাফল পাই, অনেক সময় ওথেলো সিনড্রোমে সেই অত ভালো ফলাফল না পেলেও আমরা যদি নিয়মিত চিকিৎসা করি বা এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো যদি অব্যাহত থাকে, তাহলে আমরা দেখি যে খুব ভালো ফলাফল হয়। যদি ওথেলো সিনড্রোমটি এই অ্যালকোহলিজম বা অন্য কোনো কিছুর সাথে থাকে, তাহলে যদি আমরা সেই মাদকাসক্ত বা মাদক থেকে তাকে দূরে রাখতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে থেকে এই সন্দেহবাতিক বিষয়টি চলে যাবে। এবং সিজোফ্রেনিয়ারও যদি এটা লক্ষণ হিসাবে থাকে, তাহলে এখান থেকে একজন মানুষ বের হয়ে আসতে পারে। কিন্তু কখনো কখনো এই রোগটি এককভাবে ডিলিউশনাল ডিসঅর্ডারের মতো এককভাবে থেকে যায়, তখনই কি চিকিৎসা করা। আচ্ছা, এর লক্ষণগুলো কেমন দাঁড়াবে? যদি শুধু ওথেলো সিনড্রোমের ব্যাপারটা আমরা বলি, এখানে হচ্ছে গিয়ে একজন মানুষ তার স্ত্রীকে এত সন্দেহ করেন যে আহ, তার তিনি তার যে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সেগুলো বারবার ঘেঁটে দেখেন, বারবার তার ফোন কল চেক করেন, ফোন লিস্ট চেক করেন। একটা ক্ষেত্রে এই ধরনের হতেই পারে, কিন্তু কখনো কখনো এমন হয় তিনি তার স্ত্রীকে এত অবিশ্বাস করে যে যখন উনি বের হয়ে যান তখন উনি স্ত্রীকে তালা দিয়ে রাখেন, বা ওনার স্ত্রীর যে, এবং তালা তালা দিয়েও উনি কিন্তু ক্ষান্ত হন না। ওনার স্ত্রীর যে যে বিভিন্ন ধরনের বিছানাপত্র বা তার যে পোশাক আশাক, সেগুলো কিন্তু তিনি ভীষণ নজরদারির মধ্যে রাখেন, এবং বারবার সিসিটিভি ক্যামেরা দরজা আটকে রাখেন যে কেউ যেন কোনোভাবে প্রবেশ করতে না পারেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমাদের দেশে এই বিষয়ের চল কম, কিন্তু পাশ্চাত্য দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ সহকর্মীটি, পুরুষ যে পার্টনার, উনি সাধারণত গোয়েন্দা ভাড়া করেন। এটা গোয়েন্দা? এবং এটা কিন্তু হাস্যকর মনে হচ্ছে, কিন্তু স্ত্রী বা তার পার্টনার যিনি, তার কিন্তু জীবন একেবারে খুবই খুব রিস্ক, ঝুঁকির মধ্যে থাকে, এবং গোয়েন্দা ভাড়া করেন যে তার স্ত্রীর পুরা জীবন চর্চা, তার দৈনন্দিন রুটিন, বা স্ত্রী কী করলেন, কোথায় গেলেন, সব কিছু সবকিছুতেই তার সন্দেহ থাকে। এবং যতবার স্ত্রী শুধু না, যতবার স্ত্রী তাকে বুঝাতে চান যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু বারবার সেই ভদ্রলোক, মানে বারবার যিনি আক্রান্ত, তিনি বলবেন যে না, তার স্ত্রী অন্যের সাথে সম্পর্ক, তিনি এটা বিশ্বাস করেন। এক্ষেত্রে তিনি কিন্তু কোনো বিশেষ নাম বা এই মানুষটি এটা বলতে পারেন না। তিনি বলে যে না, তোমার সবার সাথে সম্পর্ক আছে। সেটা সে দোকানদার হতে পারে, সেটা তার পুরানো বন্ধু হতে পারে, সেটা তার এমন একজন আত্মীয় যার সাথে কোনোভাবেই সম্ভব না। এবং সব ক্ষেত্রে কিন্তু মহিলাটির শুধু আত্মীয় স্বজন না, মহিলাটির শ্বশুরবাড়ির মানুষও বলেন যে তিনি খুবই সচ্চরিত্রবান, কিন্তু স্বামীর মন থেকে বা সে পার্টনারের মন থেকে এটা দূর করা খুবই কঠিন। আচ্ছা, সেই ক্ষেত্রে তার যে স্বামী বা অংশীজন স্ত্রীর প্রতি বা তার নারী বন্ধুটির প্রতি কি ভালোবাসাও একই সাথে থাকে? আসলে এটা কিন্তু আমরা অনেকে এভাবে ভাবি যে এটা তো একটা ভালোবাসা, এটা তো একটা কেয়ারিং, বা এটা তো একটা যত্ন। আসলে কিন্তু এটা একটা শাস্তি, এবং এক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা ছাপিয়ে ওঠে সন্দেহ। আচ্ছা। এবং আমরা কিন্তু এরকম পেয়েছি যে আমাদের দেশে প্রেক্ষাপটে, যদি আপনি বললেন যে স্বামী বা অংশীজনের যদি এমন হয়, পরিবার থেকে সবসময় বলে যে না না, বিশেষ করে মেয়েটিকে বলে যে তোমরা মেনে নাও, সন্তান হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এরকম দেখেছি যে সর্বশেষে সেই ওথেলোর মতনই সেই আক্রান্ত ব্যক্তিটি কিন্তু তার স্ত্রীকে হত্যা করেছে। এটা কিন্তু আমরা দেখেছি। অনেক ধন্যবাদ আপনাকে, প্রফেসর রহমান। সুপ্রিয় দর্শক, একটা কথা আছে, মন ভালো তো সব ভালো, কিন্তু মন ভালো না থাকা মানে কোনো কিছুই ভালো থাকা
থাকে না এবং থাকা সম্ভবও না। এ কারণেই যদি কারো মধ্যে, নিজের মধ্যে হোক বা চারপাশের প্রিয়জন কারো মধ্যে শুচিবাই, ডিপ্রেশন অথবা বিষণ্ণতা অথবা সন্দেহবাতিকতা যদি আমরা দেখি, আমরা এটাকে অবহেলা করব না। নিদেন পক্ষে অন্তত একবার হলেও আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং এই একটি মাত্র পরামর্শ একজন মানুষকে একটি বেদনা ভরা দুঃখজনক জীবন থেকে বের করে এনে একটি আলোকিত জীবনের দিকে ধাবিত করতে পারে। আর যদি জীবনযাপনে আনন্দটাই না থাকে তাহলে কেন জীবনযাপন করব? অতএব আপনাদের প্রতি আমাদের কথা থাকবে, সেটি সূচি বা বায়ুগ্রস্ততা হোক, ডিপ্রেশন বা বিষণ্ণতা হোক অথবা সন্দেহবাতিকতা হোক, শুরু হলে এটাকে অবহেলা করবেন না। অন্তত একবার হলেও একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। এতে জীবন অনেক আনন্দময় হবে, মধুময় হবে। আপনারা সবাই ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।